বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য ধরা পড়েনি, আমাদের মতো টিচারদের জন্য ধরা পড়েছে। 2016 এসএলএসটি টিচার আমরা। প্রিভিয়াস ইতিহাসটা দেখুন যে এই নিয়োগ হওয়ার আগেও নোটিফিকেশনের জন্য আন্দোলন আমাদের পক্ষ থেকে হয়েছিল, আর প্যানেল পাবলিশের জন্য আন্দোলন আমাদের মধ্যে থেকে হয়েছিল। আমাদেরকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা ইউজ করে, কারণ আমাদের মতো আন্দোলনকারীদেরকে ধরে আর তাদের কাছ থেকে এভিডেন্স নেন। একটা সিনিয়র আইনজীবী, এত নাকি তিনি আইন জানেন, তিনি ফেসবুকের স্ক্রিনশট তাকে জাজকে দেখানো হচ্ছে। কত বড় দেউলিয়াপনা এটা, যে স্ক্রিনশট দেখিয়ে দেখাতে হচ্ছে। মানে দুদিন পরে আমি তো ভাবছি, আরে ভাই আমি কেউ নয়, তুমি আমার নাম করে একটা ভুল কার একটা বানানো পোস্ট দেখাচ্ছ এবং জাজকে কনভিন্স করছো ওটার দ্বারা। দুদিন পরে তো তুমি আলিমুদ্দিনে গিয়ে ধুলো মাখা গণশক্তি কাগজের পেপার বের করে এভিডেন্স হিসাবে দেখাতে শুরু। ওনাকে জিজ্ঞাসা করুন উনি যে দলে আছেন বর্তমানে, এবং বিচারপতি থাকতে থাকতে তিনি রিটায়ারমেন্ট করেছিলেন, তো তারপরে ওই দলে গিয়েছিলেন। তো ওনাকে জিজ্ঞাসা করুন ইডি সিবিআইটা কাদের আন্ডারে আছে, কারা এই ইডি সিবিআইকে কারা নিয়ন্ত্রণ করে। এই যে বাড়তি 10 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য যেটা দেওয়া হবে, এটা দেওয়া হবে কি হবে না, হলে নতুনরা বঞ্চিত হবে, এমন বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠছে, কি বলবেন? এটা মানে আমি যেহেতু আপনার মিডিয়া আমি দেখি, আমি সেভাবেই বলছি। কার্ল মার্কসের একটি ছোট্ট উক্তি দিয়ে আমি শুরু করছি, সমাজকে উল্টো করে ঝুলিয়ে দেখানো। তো এখানে আমাদের পুরো কেসটাকে এক শ্রেণীর আইনজীবী আমাদের যারা ভাই বোন ফ্রেশার্স ক্যান্ডিডেট বা আমাদের যারা স্টুডেন্ট, তাদেরকে উল্টো করে ঝুলিয়ে দেখাচ্ছেন। অর্থাৎ 10 নম্বরে এক্সপিরিয়েন্স মার্কস দিলে তারা বঞ্চিত হবে, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে 10 নম্বরে এক্সপিরিয়েন্স মার্কসটা একটা রুলস তৈরি হয়েছে, সেই এক্সপিরিয়েন্স মার্কস যেটা দিচ্ছে সেটাই শুধুমাত্র নিয়োগের ক্রাইটেরিয়া নয়, তার সঙ্গে 60 নম্বরের একটা ওএমআর বেস পরীক্ষা আছে, তার সঙ্গে 10 নম্বরের একটা একাডেমিক কোয়ালিফিকেশান আছে, তার সঙ্গে 10 নম্বর প্রাইভেট টিচিং এক্সপিরিয়েন্স আছে। এগুলো সব কিন্তু পার্ট। যে 5 বছর চাকরি করেছে সে 10 পাবে, যে 1 বছর করেছে সে 2 পাবে, এটাকে কিন্তু কেউ বলছে না। এবং একাডেমিক কোয়ালিফিকেশানও তাই, যে ফার্স্ট ক্লাস পেয়েছে সে 10 পাবে, আর যে ফার্স্ট ক্লাস পায়নি থার্ড ক্লাস পেয়েছে সে কিন্তু 10 পাবে না, 6 পাবে। আর 60-এর মধ্যেও কেউ পাবে 60, কেউ পাবে 40, কেউ পাবে 58। তাহলে যদি একটা ফার্স্ট ক্লাস পাওয়া থার্ড ক্লাস পাওয়া ছেলে সে যদি 60-এ 60 পেয়ে এসে কালকে কোর্টকে বলে যে ভাই আমি তো 60-এ 60 পেয়েছি, যদি ওই একাডেমিক কোয়ালিফিকেশানটা এর সঙ্গে যোগ করে ইন্টারভিউ ডাকা হয়, তাহলে তো ও আমার থেকে এগিয়ে যাবে, কারণ ও একাডেমি 10 আমি 6। তাহলে সেটাও কি কোর্ট এন্টারটেনমেন্ট করবে? ব্যাপারটা একটা ভুলভাবে এক্সপোজ করা হচ্ছে এবং এক শ্রেণীর মানুষকে খেপিয়ে তোলা হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। এবং তাদের 32,000 প্লাস সিট আছে, আর আমরা আনটেন্টেড টিচার্স আছি কত? আমরা আনটেন্টেড টিচার আছি মাত্র 13,800, বাকিগুলো অন্য সার্ভিসে চলে গেছে। আর কিছু আছে, তাহলে বাকি সিটগুলো কারা পাবে? এবং সিট তো বাড়ছেও আবার শুনলাম, তাহলে তো কারা পাবে? মানে এগুলো ভুলভাবে দেখানো হচ্ছে। আবার আমরা যে এক্সপিরিয়েন্স পাচ্ছি মানে আমরাই চাকরি পাবো, ওরা পাবে না, এটাও ভুল। কারণ এরপরেও 10 নম্বর ডেমনস্ট্রেশন, 10 নম্বর ইন্টারভিউ সবই তো আছে। মানে একটা ভালো, যখন একটা রিক্রুটমেন্ট অথরিটি একটা রুলস তৈরি করে এমপ্লয়ি নেওয়ার জন্য, প্রাইভেট সেক্টরেও তাই, তখন কি করে? সে পাট করে কিছু কোয়ালিটি রেডি করে রাখে, সেই পুরো কোয়ালিটিটার উপরে ডিপেন্ড করে সে কিভাবে পাবে। যেমন হচ্ছে একটা স্কুলে যখন ফাইনাল কোনো ইয়েতে আমরা যখন একটা স্টুডেন্টকে বেস্ট স্টুডেন্ট চুজ করি, তখন তার আমরা একাডেমিটাও যেমন দেখি, তেমন তার কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলোও দেখি, তারপরে আমরা তাকে বেস্ট বলি। তো নিয়োগ অথরিটি সেরকম একটা বেস্ট অপশন রেডি করেছে। প্রথমে ওএমআর, তা নাহলে তো ওএমআর বেস 60 নম্বরের একটা পরীক্ষা। আপনি বলুন না, যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট ক্লাস পেয়েছে আর এমএতে গিয়ে থার্ড মানে ফেল করে গেল, আপনি কোনটাকে সেটা ধরবেন? তাহলে একটা পুরো অংশটাকে ধরে মূল্যায়ন করতে হয়, সেটা এই নিয়োগ অথরিটি করবে। তার মধ্যে যারা ডাক পাবে তারা ডাক পাবে, ইন্টারভিউ যারা বাদ যাবে তারা বাদ যাবে, এইভাবে একটা ক্রাইটেরিয়া। ফলে এটাকে ভুল বোঝানো হচ্ছে এবং ভুলভাবে একটা ল বিজনেস চালানোর চেষ্টা করছে, আর কিছু না। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সুপ্রিম কোর্ট থেকে এই মামলাটাকে হাইকোর্টে এনেছেন, এটা সুপ্রিম কোর্টে অলরেডি পেন্ডিং ছিল, আপনারাই এই অভিযোগ করছেন। দেখুন, এই কেস যখন গেজেট তৈরি হয়, আপনাকে আমি ভিডিও দেখাই দিতে পারি। সুপ্রিম কোর্টে অলরেডি এই কেস নিয়ে গিয়েছিল যে 10 নম্বর এক্সপিরিয়েন্স দেওয়া যাবে না, প্যানেলটা ক্যান্সেল হয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে আমরা খুব দুঃখিত যে এই প্যানেলটা ক্যান্সেল হয়েছে, কারণ আমরা এদের জন্য, আমরা আনটেন্টেড টিচারদের জন্য সহানুভূতিশীল, যে আমরা এই সিস্টেমের কারণে এরা বলি হয়েছে, এরা দোষী নয়। সুপ্রিম কোর্ট অলরেডি এটা স্বীকার করে নিয়েছে। এবং যখন এই এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলেছিল তখন বলেছিল
সুপ্রিম কোর্টই বলেছিল এদের প্যানেলটা ক্যান্সেল হয়েছে, কিন্তু এরা যে শ্রম সময়টা বিনিয়োগ করেছে, যে এক্সপিরিয়েন্সটা অর্জন করেছে, যেমনভাবে আমরা একটা একাডেমি থেকে একটা অর্জন করি, এটাও আমাদের অর্জিত, তাহলে এই অর্জিত জিনিসটা নষ্ট হতে পারে না, এটা জাস্টিস সঞ্জয় কুমার নিজে বলেছেন। এবং উনি তখন রেগে গিয়ে বলেছেন, তাহলে যখন পিটিশনটা খারিজ করে দিচ্ছে তখন উনি বলছেন ওই ডিটটা আমাকে ফেরত দিয়ে দিন। তখন উনি মন্তব্যও করেছিলেন এটা তো আনহেলদি প্র্যাকটিস করছেন আপনি, মানে এরকম বলেও সরিয়ে দিয়েছেন। সেই মামলাটাকে আবার গোল গোল ঘুরিয়ে হাইকোর্টে নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, আজকে তো তারাই বক্তব্য রাখছিল, তাদের লয়াররাই তো সব ছিল। এবং এতটাই দেউলিয়া, কার একটা মানে পোস্ট, ফেসবুক পোস্ট, সেটাকেও জাজকে দেখাচ্ছে, কার লেখা জানি না, সেটা আমার নাম করেই নাকি ভাইরাল হয়েছে, ঘুরেছে। আমি নাকি বলেছি সবাইকে আসতে, আরে ভাই কোর্টে কে আসবো, আমি তো স্কুল সার্ভিস কমিশনে যাবো, আমি বিকাশ ভবনে যাবো, এতদিন তো আন্দোলন সেখানেই করেছি, আলিমুদ্দিন স্ট্রিটে থরি করতে গিয়েছি নাকি, তো এত দেখানোর কি আছে? একটা সিনিয়র আইনজীবী, এত নাকি তিনি আইন জানেন, তিনি ফেসবুকের স্ক্রিনশট তাকে জাজকে দেখানো হচ্ছে, কত বড় দেউলিয়াপনা এটা, যে স্ক্রিনশট দেখিয়ে দেখাতে হচ্ছে। মানে দুদিন পরে আমি তো ভাবছি, আরে ভাই আমি কেউ নয়, তুমি আমার নাম করে একটা ভুল কার একটা বানানো পোস্ট দেখাচ্ছ এবং জাজকে কনভিন্স করছো ওটার দ্বারা। দুদিন পরে তো তুমি আলিমুদ্দিনে গিয়ে ধুলো মাখা গণশক্তি কাগজের পেপার বের করে এভিডেন্স হিসাবে দেখাতে শুরু করবে। তোমার দেউলিয়াপনা এই জায়গায় গিয়েছে, তো হাসি লাগছে আমার, দেখেই হাসি পাচ্ছি। আইন দিয়ে লড়ছে, আমাদের লয়ার আছে, তোমার লয়ার আছে, লড়ো, এভাবেই তো হচ্ছে কে। তো সুপ্রিম কোর্টের ম্যাটার এখানে আবার নিয়ে আসছো, ইত্যাদি ইত্যাদি করছো, করো, তাই বলে কি তুমি স্ক্রিনশট দেখাবে? কোথা থেকে কে একটা কি লিখেছে সেটাকেও দেখিয়ে প্রমাণ করতে, মানে সেটাকেও দেখিয়েও কনভিন্স করতে হচ্ছে, হাস্যকর একটা ব্যাপার। ঠিক আছে, করুক। দাদা, এই যে আপনি বলছেন স্ক্রিনশট দেখাচ্ছেন, এই করছেন ওই করছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো একজন সিনিয়র আইনজীবী, তার জন্যই এই রাজ্যের দুর্নীতি ধরা পড়েছে, এত রকম যে দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি থেকে শুরু করে স্বাস্থ্য দুর্নীতি, কি তাহলে সেইটাগুলো কি ফেক ছিল? আমি বলছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য ধরা পড়েনি, আমাদের মতো টিচারদের জন্য ধরা পড়েছে। 2016 এসএলএসটি টিচার আমরা, প্রিভিয়াস ইতিহাসটা দেখুন, যে এই নিয়োগ হওয়ার আগেও নোটিফিকেশনের জন্য আন্দোলন আমাদের পক্ষ থেকে হয়েছিল, আর প্যানেল পাবলিশের জন্য আন্দোলন আমাদের মধ্যে থেকে হয়েছিল। আমাদেরকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা ইউজ করে, কারণ আমাদের মতো আন্দোলনকারীদেরকে ধরে আর তাদের কাছ থেকে এভিডেন্স নেন, আর কোর্টে গিয়ে তারা মিসইউজ করেন, মিসগাইড করেন, এবং আমাদের মতো ক্লায়েন্টদেরকেই তারা ভুল পথে নিয়ে যায় এবং জাস্টিস দেয় না। দেখুন, ওয়েটিং ক্যান্ডিডেট আজকে জাস্টিস পেতে পারতো তো, যারা গান্ধী মূর্তির পাদদেশে আমরা নিজেরাই ছিলাম, সেখানে তাদের সঙ্গে ছিলাম, তারাও আমাদের ভাই বন্ধু, দীর্ঘদিনের লড়াইয়ের সাথী। আমার বক্তব্য, আমার ক্লায়েন্ট কোর্টে এসেছিল কেন, যে আমার মানে আমি পাইনি, আমার স্বার্থ সুরক্ষিত হয়নি, অথচ দুর্নীতি করে কিছুজন চাকরি পেয়েছে। জাজমেন্ট কী হওয়া ছিল, প্রেয়ার কী হওয়া উচিত ছিল, যে যারা দুর্নীতি করে পেয়েছে তাদের বাদ দাও, আর তাদের জায়গায় যোগ্যদের ইনক্লুড করো। এটা কি হয়েছে? এটা হয়নি। তার মানে ক্লায়েন্টের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করা হলো না। দাদা, একেবারেই শেষ প্রশ্ন, আপনাদের চাকরি গেল, আপনাদের চাকরি ফেরত দিল না, কিন্তু চাকরি চোর একেবারে জেল মুক্তি, তিনি বাড়িতে বেহালাবাসীকে বাড়ি বাড়ি লিফলেট যাচ্ছে যে তিনি হয়তো আবার ভোটেও দাঁড়াবেন। দেখুন, আমি এই কথাটাই বলতে চাইছি বারবার, যে আমরা এমন একটা সিস্টেমের মধ্যে আছি যেখানে যারা করাপ্টেড, আমি তো এইটাই বলতে চাইছি, কেন মানে মন্ত্রীকে ছাড়া হয়েছে বেলে কেন? আমি খবরের কাগজেই দেখলাম, একটুখানি বিশেষ জানি না, আমি পড়ে দেখলাম যে নাকি পর্যাপ্ত এভিডেন্স পাওয়া যায়নি। তাহলে পর্যাপ্ত এভিডেন্স পাওয়া যায়নি বলে তিনি ছাড়া পেলেন, আর আমার সেন্ট্রাল এজেন্সি আমার পর্যাপ্ত এভিডেন্স দিয়েছিল কোর্টে, তারপরেও আমি শাস্তি পেলাম। তাহলে অপরাধটাই প্রশ্নটা আমি কাকে করব? জুডিশিয়ারিকে কি করব না? যে আপনি অপরাধীকে বলছেন যে আপনার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আপনি ছাড়, আর আমাকে বলছেন আপনার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ আছে যে আপনি নিরপরাধ, তারপরেও আমি আপনার চাকরিটা যাব। তার মানে এই মেশিনারিটা কাদের হাতে আছে? কারা কন্ট্রোল করছে একে? কারা কন্ট্রোল করছে তা নিজের ইচ্ছা মতো? ল অনুযায়ী এই জাজমেন্টটা হচ্ছে, নাকি শুধু নেতাদের মুক্তি আর সাধারণ নাগরিকের শাস্তি? কোনটা হচ্ছে এখানে? সেটাই তো হচ্ছে। নেতারা দেখুন, আমাদের গোটা ভারতবর্ষে দেখুন, পার্লামেন্টে দেখুন, সব জায়গায় দেখুন, আপনারা দেখুন, রেপিস্ট পর্যন্ত পার্লামেন্টে গিয়ে বসে আছে। এরা আমাদের নেতৃত্ব দিচ্ছে দেশকে, তো এরা তো ছাড় পাবেই, কারণ এরাই তো ল মেকার, এরাই আইনসভায় বসে আইন তৈরি করছে, আর এরাই আবার হাত পেতে ঘুষ নিচ্ছে। আমি দোষটা কাকে দেব? আর তার বিচার করছে, বিচার ব্যবস্থায় আসছে, আইনসভা থেকে আইন প্রণীত হয়ে বিচার ব্যবস্থায় আসছে, বিচার ব্যবস্থায় সেটাকে ইমপ্লিমেন্ট করছে, আর ইমপ্লিমেন্টটা এমনভাবে হচ্ছে সেটা নাগরিকের পক্ষে নয়, সেটা নেতার পক্ষে। কেন?
তাহলে আমি শাস্তি পাবো কেন নেতার ভুলের জন্য? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বর্তমানে বিজেপি সাংসদ, তিনিও এই একই অভিযোগ করছেন যে ইডি সিবিআই তদন্ত করতে ব্যর্থ, বড় বড় মাতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাদের জিজ্ঞাসাবাদ অবধি হচ্ছে না। ওনাকে জিজ্ঞাসা করুন, উনি যে দলে আছেন বর্তমানে এবং বিচারপতি থাকতে থাকতে তিনি রিটায়ারমেন্ট করেছিলেন, তো তারপরে ওই দলে গিয়েছিলেন, তো ওনাকে জিজ্ঞাসা করুন ইডি সিবিআইটা কাদের আন্ডারে আছে, কারা এই ইডি সিবিআইকে কারা নিয়ন্ত্রণ করে, কারা কখন ইডি সিবিআই। ক্ষোভ প্রকাশ করাটা তো সমাধান নয়। ক্ষোভ প্রকাশ করা আমি প্রথমে কি করলাম, আমি আমার সুবিধার জন্য আমি ছেড়ে দিলাম, দিয়ে একটি রাজনৈতিক দলে যোগ করলাম, সেখান থেকে এমপি হয়ে গেলাম, সেখান থেকে এবার সারা বছরের পেনশন খাবো, তারপরে আবার বলবো যে না এটা ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না, তোমার ব্যবস্থাপনা কি আছে? তোমার ব্যবস্থাপনার কি আছে? দেখুন শুনুন, ভগবান সাজাটাও একটা অ্যাডভার্টাইজমেন্ট, জানেন তো? ভগবান সাজাটাও হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। আমি ভগবান সাজলাম, তারপরে কালকে একটা নির্বাচনী ক্ষেত্র থেকে দাঁড়ালাম, তারপরে এমপি হয়ে গেলাম, তারপরে বললাম যে না ওটা ঠিক ছিল না, এটা ঠিক ছিল না। কেন? দুদিন আগে তো ইডি সিবিআই তো সবাইকে উনিই লাগিয়েছিলেন। উনি যখন জাস্টিস ছিলেন, আমার কেসে সিবিআইকে লাগিয়েছে। কত বছর পরে একটা মামলা যখন 2 বছর 3 বছর অতিক্রম করে যায়, তখন সেই মামলাটা কি হয়? মামলার নথি স্বাভাবিকভাবে থাকে না। উনি তো এটাকে রিওপেন করেছিলেন, উনি রিওপেন করেছিলেন সিবিআই ইনভেস্টিগেশন দিয়ে। আজকে তিনি সিবিআইয়ের বিরুদ্ধে যদি প্রশ্ন তোলেন, তাহলে তো আমার প্রশ্ন হচ্ছে, তাহলে যদি এইটা প্রশ্ন ওঠে সিবিআইয়ের বিরুদ্ধে, উনি যদি প্রশ্ন তোলেন, একজন জাজ ছিলেন, তাহলে আমার কেসটার নিশ্চয়ই কোনো রাজনীতি আছে, যে কারণে আমার কেসটা ক্যান্সেল করানো হয়েছে। আমি প্রশ্ন তুলব ওনার বিরুদ্ধে? ওনার বিরুদ্ধে প্রশ্ন তুলছি না, আমি পুরো সিস্টেমটার বিরুদ্ধে প্রশ্ন তুলছি। তাহলে যে সিবিআই রিপোর্টটা দিয়েছে আমার পক্ষে বা আরজি করের পক্ষে যেটা দিয়েছিল, তাহলে সিবিআই রিপোর্টটা এক জায়গায় সিবিআই রিপোর্ট দিল একরকম, সেখানে এমন রিপোর্ট দিল কেউ অপরাধী নয়, আর আমার এখানে সিবিআই এমন রিপোর্ট দিল যে আমি অপরাধী নয় কিন্তু শাস্তি আমি পাচ্ছি। তাহলে সিবিআই নিয়ে, ইডি নিয়ে, এরা কারা? কারা এদের নিয়ন্ত্রক? কারা এদের? ওনার দলেরই লোকিত নিয়ন্ত্রক আমি যতদূর জানি, সেন্ট্রাল এজেন্সি। তাহলে সেন্ট্রাল এজেন্সির এই ভূমিকা নিয়ে যদি ওনার প্রশ্ন থাকে, তাহলে আমার কেসটাকে আবার রিওপেন করা দরকার। এবং আমি চাইবো অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি সত্যি সত্যি একজন প্রাক্তন বিচারক হিসাবে মনে করেন যে হ্যাঁ এইরকম কিছু একটা গণ্ডগোলের জন্য 19,000 আনটেন্টেড টিচার, নন টিচিং স্টাফের ক্ষতি হয়েছে, তাহলে উনি সহযোগিতা করুন না, মামলাটা রিওপেন করে দেখায়।